ব্রাজিল, সাম্বার ব্রাজিল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তো দল ঘোষণার আগে সবচেয়ে বড় একটা যে ইস্যুটা কাজ করছে সেটা হচ্ছে নেইমারের থাকা না থাকা নিয়ে। অবশেষে নেইমার যাচ্ছে দলের সাথে। কার্লো আনচেলত্তি 2 সপ্তাহ আগে দলটা ঘোষণা করেছে। সেখানে নেইমারের নামটা প্রকাশের পর যেভাবে একটা উত্তেজনা সব জায়গায়, এটা একটা স্বস্তির, মানে একটা নেইমারের থাকাটাই একটা স্বস্তির আসলে। কিছু কি প্লেয়ার ইনজুরির কারণে বাদ যাচ্ছে, কয়েকজন প্লেয়ার আবার এমনিতেও বাদ যাচ্ছে। মোটামুটি তারা থাকার যোগ্য ছিল। এত বড় স্কোয়াড নিয়ে তো যাওয়া যায় না। যাই হোক, ব্রাজিল যাচ্ছে। তো কার্লো আনচেলত্তি, তার কথা সবার আগে বলতে হয়। উনি মানে সবার আগে যেভাবে দলটাকে সে দায়িত্বটা নিছে, মোটামুটি একটা অস্থির একটা সময়ে, প্রায় 1 বছর খানেক হয়ে যাচ্ছে গত সিজনে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পরে। তো ব্রাজিলের এমন অবস্থা ছিল, যদি 32 দলের টুর্নামেন্ট হইতো তারা আসলে থ্রো করতে হইলে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ার খেলা লাগতো, হ্যাঁ, আমাদের এশিয়ার টিমের সাথে। তো যাই হোক, ব্রাজিল যাচ্ছে অবশেষে 26 জনের স্কোয়াড। সেখানে নেইমার যাচ্ছে ইনজুরির সংখ্যা নিয়েই। তো 26 জনের স্কোয়াডের মধ্যে 3 জন তো গোলকিপার অবধারিত। ব্রাজিল 9 জন ডিফেন্ডার নিয়ে যাচ্ছে, 5 জন মিডফিল্ডার। ব্রাজিলের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে কথা বলবো, তো এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি আর কি। আর ফরওয়ার্ডে বাকিদের নিয়ে যাচ্ছে। এখন ডিফেন্ডার ডুও, মেনসিবি ডুও হওয়ার কথা অবশ্যই গ্যাব্রিয়েল ম্যাগালেস আর মার্কিউনিসের। ম্যাগালেস অস্থির দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটেছে, মার্কিউনিস তো অবশ্যই। গ্যাব্রিয়েল ম্যাগালেস শুধু অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে না, সে সেট পিসেও খুব দারুণ ছিল। ফাইনালের ওই সেট পিসটা বাদ দিলে আর কি, দুর্দান্ত একটা মৌসুম কাটাইছে। তো গ্যাব্রিয়েল ম্যাগালেস অবধারিতভাবে ওইখানে করতেছে। ডান পাশে অবশ্যই ওয়েজলি থাকবে, বাম পাশে সান্তোস থাকবে। তো অ্যালেক্সান্দ্রও থাকতে পারে, সেটা কার্লো আনচেলত্তির ডিপেন্ড করে। আর দানিলোর ডান পাশে অপশন হিসেবে আছে। তো এই ক্ষেত্রে আমি আসলে এই মিস করার মধ্যে এখানে এক জায়গায় শুধু অ্যাডার মিলিতাও যদি ফিট থাকতো, ওরে আমি মিস করতাম সিবি হিসেবে। যাই হোক, যেহেতু নাই এখন। আর ব্রাজিলের মিডফিল্ড নিয়ে আমরা একটু পরে কথা বলি। ফরওয়ার্ড লাইনটা নিয়ে যদি কথা বলতে হয়, ব্রাজিলের ফরওয়ার্ড মানে লাতিন আমেরিকার ফরওয়ার্ডের মধ্যে ব্রাজিলের ফরওয়ার্ড তো অল টাইমই বেস্ট থাকে। কি মানে তুলনামূলক সবসময় 19-20 অবস্থায় থাকে, মানে প্রত্যেকটা টুর্নামেন্ট। তো আমার কাছে এইবারের যে এইবারের ফরওয়ার্ড লাইনটা মানে একটু সে কি মনে হয় গতবারের তুলনায়। মানে নেইমার একটা দুর্দান্ত নেইমার তো এখন আর নাই। তো সব কিছু মিলে গতবার টিম থেকেও এবার টিমটাও একটু সে কি সব কিছু মিলায়। তো তারপরেও যে ফরওয়ার্ড লাইন যেটা আছে, সেটা সবচেয়ে মানে যে জিনিসটা সবচেয়ে মেজর, সেটা হচ্ছে ফরওয়ার্ড লাইনে নেইমার, ভিনিসিয়াস দুজনকে একসাথে ওই জায়গাটা করে দেওয়া। নেইমার যদিও নাম্বার 10 পজিশনে খেলতে পারে, আর ভিনি উইংয়ে খেলবে, এইভাবেই হওয়ার কথা। মানে আর ডান পাশে রাফিনা লেফট উইংয়ে, সামনে ইগোর থিয়াগো দুর্দান্ত মৌসুম কাটেছে। আর্লিং হ্যালান্ডের পরে 22টা গোল দিয়ে সেকেন্ড ডে আসছিল ইপিএলে। মানে মানে কী বলবো, মানে অস্থির একটা মৌসুম কাটেছে থেকে। তো এটা কাটানোর পরে এখন হচ্ছে বাকি যে তারা আছে, তারা সবাইকে আসলে কম্বাইন্ডলি এফেক্টিভ ওয়েতে তাদেরকে আগায় নিয়ে যেতে হবে। এখন এক্ষেত্রে ব্রাজিলের আমার কাছে যেটা ফিল হইতেছে আর কি, যে এই নেইমার এবং ভিনিসিয়াসের যে ভিনিসিয়াসকে নিয়ে তো একটা সবসময় একটা ড্রামা থাকে যে ভিনিসিয়াস কার, সেটা কি রিয়াল মাদ্রিদের, যেটা হচ্ছে একসময় মেসিকে নিয়ে হইতো, যে মেসিকে বার্সেলোনা নাকি আর্জেন্টিনার। তো অবশ্যই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস দুর্দান্ত মানে তার কথা তো বলে আর লাভ নাই। সে আসলেই মানে যত কিছু হোক, মানে কন্ট্রোভার্সি বাদ দিলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে ভিনিসিয়াস সে তো আসলে খারাপ না, সে তো অবশ্যই ভালো প্লেয়ার। এটা আসলে স্বীকার করে নিতেই হবে, এটা অস্বীকার করার কিছু নাই। যে ড্রিবলিং বা সে যেভাবে সে বল থ্রো করে, সব কিছু মিলায়। আর রাফিনা তো আমাদের মানে ঘরের ছেলে বলতে গেলে, বার্সার রাফিনা। তো ওইখানে আবার তার রোলটা কী হবে, মানে সে কীভাবে খেলবে, সেটা অবশ্যই ডিফাইন করে নেবে। আর এখন হচ্ছে তাদের যে মিডফিল্ড, 5 জন মাত্র মিডফিল্ডার নিয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে বড় মনে হয় কি ল্যাকিংস। এটা শুধু মানে এবার না, সবসময় এই জিনিসটা আসলে এই ল্যাকিংসটা মনে হয়েছে আমার কাছে, গতবারও মনে হয়েছে, এবারও মনে হয়েছে। সবচেয়ে বড় সমস্যাটা কী হয়, ব্রাজিলের ম্যাক্সিমাম কোচই ফরমেশনটা 4-2-3-1 পজিশনে খেলায়। তো এই জায়গায় তারা ডাবল পিভট হিসেবে গতবার হচ্ছে ফ্রেডরে আর ক্যাসিমিরোরে খেলাইছে। অনেক সময় দেখা গেছে পাকুইতারা ওই জায়গায় খেলাইছে।
গুইমারেস ছিল, তারে মনে হয় এক ম্যাচ নামানো হয়েছে, এবারও গুইমারেস আছে, তো এবারও ফ্যাবিনিও আছে ক্যাসিমিরোর অল্টারনেটিভ হিসেবে। বাট ক্যাসিমিরোর বয়সটাও তো দেখতে হবে, 4 বছর পার হয়ে গেছে, গতবারে ক্যাসিমিরো এবারে ক্যাসিমিরো, একটু তো পার্থক্য থাকে, বয়সের একটা চাপ থাকে সব কিছু মিলে। তো ব্রাজিল যদি 4-2-3-1 ফরমেশনে এবারও যায়, আমার মনে হয় এবারে এই ফরমেশনে যাবে। সেক্ষেত্রে তাদের ওই যে ফ্রন্টে যে বললাম তিনটা বিনি, নেইমার বা হচ্ছে এই পাশে রাফিনার সামনে দিয়ে একজন স্ট্রাইকার। তো এক্ষেত্রে আবার পাকিস্তানও দেখা গেছে নাম্বার 10 রোলে খেলাইতে পারে, আবার ম্যাথিউস কুনহারও খেলাইতে পারে নাম্বার 10 রোলে। তো এই ক্ষেত্রে তো তারা ডিফেন্স সিডিএম পজিশনে তো ডাবল পিভটে যেভাবে খেলাবে, তো এই ডাবল পিভটের সমস্যাটা হয় কি, মানে বল থ্রোটা কে করবে আসলে, ওই যে বল থ্রো লাইন ব্রেকিং পাসগুলো আসলে কে দিবে। গতবার নেইমার একটা জিনিস আমি খুবই মানে সবাই তো ভালো লাগছে, যেটা হচ্ছে সেটা ক্রোয়েশিয়ার সাথে নেইমারের যে পারফরমেন্সটা ছিল, সেই বলটা যেভাবে বের করে নিয়ে গেছে এখান থেকে, পাকিস্তানের সাথে 1-2-1 খেলে ওইখানে আবার গিয়ে রদ্রিগোর সাথে 1-2-1 খেললো, রদ্রিগো এবার নাই। হ্যাঁ, তো যাই হোক 1-2-1 খেলে যে গোলটা দিল, দুর্দান্ত একটা গোল হয়েছে। কিন্তু ব্রাজিলের সমস্যা তার পরবর্তীতে কী হয়েছিল, গতবার সিটি একটু চারণ করতে, গতবার কী ছিল, ওই গোলটা দেওয়ার পরে তারা ফ্রেডে নামাইছিল। কিন্তু ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার সাথে গোলটা খায় না, তখন ফ্রেডের অবস্থানটা মানে চোখে পড়ছে নাকি জানি না, ফ্রেডের অবস্থানটা ছিল, ফ্রেড অপোনেন্ট মানে ক্রোয়েশিয়ার ডিবক্সের মধ্যে ফ্রেড, অথচ ওরে নামানো হয়েছে সিডিএম পজিশনে বল ঠেকানোর জন্য, ও গিয়ে গোল দিতে গেছে। মানে এটাকে আসলে বলার ভাষা নাই আসলে, মানে কি, মানে প্লেয়ারের মাথায় কী ঘুরতেছে, মানে কোচের, অবশ্যই কোচ তাকে বলে নাই গোল দেওয়ার জন্য, কিন্তু যাই হোক ওই পজিশনে সবসময় ব্রাজিল সাফার করে গেছে। আর এবারও যদি ওই সলিউশনটা যদি কার্লো আনচেলত্তি, অবশ্যই সলিউশনটা বের করে নেবে, আশা করি কার্লো আনচেলত্তির কাছে সেই সলিউশনটা অবশ্যই থাকবে, কারণ সে বলেছেও কয়েকদিন আগে যে সে মিডফিল্ড নিয়ে ভাববে। তো 3জন মিডফিল্ড নিলে আসলে বেটার, আবার সেক্ষেত্রে এই অ্যাটাকিং অপশন কমে যায়, সেটা দেখা যাক কোন অপশনে যায়। সেক্ষেত্রে বিনি আর নেইমার একসাথে খেলা হয়তো নাও হইতে পারে। আর তারপর হচ্ছে এই জায়গাটায় আমার কাছে ব্রাজিলের সবচেয়ে বড় ল্যাকিংস মনে হয় আর কি। তো আর ল্যাকিংস বলতে বিনি আর নেইমার যে একসাথে না থাকাটা, থাকলেও তাদের পজিশন নিয়ে একটা কনফ্লিক্ট হয়ে যাওয়াটা, এটা আসলে একটা ব্রাজিলকে একটু ভোগাইতে পারে। তো আর যেটা হচ্ছে ব্রাজিল, আরেকটা জিনিস হচ্ছে ব্রাজিল সব কিছু বাদ দিলে ব্রাজিল এবার কিন্তু মানে হট ফেভারিট হয়ে কিন্তু ব্রাজিল যাচ্ছে না, মানে এটা যতই আমরা ব্রাজিলের যতই ফ্যান থাকুক তারাও স্বীকার করে নেবে যে ব্রাজিল এবার হট ফেভারিট, ব্রাজিল ওই তকমাটা নিয়ে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে থ্রো করতেছে না, যেটা গতবার থ্রো গেছে। তো একটু মোটামুটি আন্ডারডগ হিসেবে যাচ্ছে, মানে অন্য দলের তুলনায় যদি করতে গেলে আর কি। যদিও ব্রাজিলের পাতটা আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে পাওয়ার একটা পসিবিলিটি আছে, সেমিফাইনালে যদি আর্জেন্টিনা পর্তুগাল থেকে, যাই হোক এগুলো নিয়ে পরে কথা হবে। সেমিফাইনাল পর্যন্ত এর আগে ইংল্যান্ড ছাড়া আর খুব একটা কেউ নাই আর কি, মানে নাই। আর গ্রুপ পর্বে অবশ্যই তাদেরকে মরক্কো বাধা টপকাইতে হবে, মরক্কো বাধা টপকাইতে পারলে ব্রাজিল প্রথম ম্যাচ তো একটা কনফিডেন্স পাওয়া যাবে, সেই কনফিডেন্স থ্রুতে ব্রাজিল চলে যাবে। কালচারাল আঞ্চলিকতার মাঝে একটা মানে ভৌতিক একটা জিনিস, মানে ভৌতিক বলতে কি, মানে এটা এমন একটা জিনিস ম্যাজিকের মতো কাজ করে, সে মানে দুম মানে হঠাৎ করে সে মানে গোল পেয়ে যায়, বা প্লেয়ার মধ্যে থেকে ওই জিনিসটা সে নিয়ে বের করে নেয় আর কি। যাই হোক এখন দেখা যাক ব্রাজিল কত দূর যায়। তো যেহেতু তারা একটু আন্ডারডগ তকমাটা নিয়ে যাচ্ছে, তো একটু হাইপটা একটু কম থাকবে, যত হাইপ কম থাকুক, ওই হাইপ যত কম থাকে তত আসলে প্লেয়ারদের মতো একটা চাপ কম থাকে, সেই চাপ থেকে দলটা একটা ভালো করার একটা প্রবণতা থাকে, যেটা গতবার আর্জেন্টিনার ক্ষেত্রে হয়েছিল। আর্জেন্টিনার কথা হট ফেভারিট হয়ে যায় নাই, সব কিছু মিলায়। তো এই ব্রাজিল ওই দৌড়টা আসলে কত দূর পর্যন্ত, সেটা আসলে প্রথম মরক্কোর সাথে ম্যাচটা বা তারপরে 2-1টা ম্যাচ দেখলে বোঝা যাবে যে ব্রাজিল আসলে কত দূর পর্যন্ত যাইতে পারবে, ব্রাজিলের খেলাটা কতটুকু কী হয়েছে, আর মিডফিল্ডের যে সমাধানটা সেটা আসলে খুঁজে বের করতে পারছে কিনা, বা ওই সমাধানটা কী হবে। এ হচ্ছে ব্রাজিল টিম নিয়ে আমার অবজারভেশন। হয়তো কিছু ল্যাকিংস থাকবেই ভিতরে, এই আর কি। আর আশা করি ব্রাজিল লাতিন আমেরিকার একদম, আমি অ্যাজ এ লাতিন ফ্যান, আমি ফ্যান হিসেবে সেই হিসেবে চাই একটা লাতিন দল অন্তত ফাইনালে থাকুক, সেটা যেই হোক না কেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।